আসসালামু আলাইকুম। কথা বলবো রোস্টারভুক্ত যারা আছে যাদের মেয়াদ শেষ। আমরা জানি যে সামনে একটা ইস্যু আছে। এই ইস্যুটার পরে এবং এই ইস্যুর আগেই অনেকের মেয়াদ শেষ হয়ে যাবে। তো একটাবার ভাবুন যে যাদের রোস্টারের মেয়াদ শেষ হয়ে যাবে এই মানুষগুলোর কি হবে অথবা এই মানুষগুলোর কি দোষ? এখন বইয়েছেল অথবা যারা দায়িত্বরত আছে তারা বলতে পারে যে এদের ভাগ্যে নেই অথবা ভাগ্যের দোষ অথবা রিজিকে নেই, এই যে কথাটা এটা বলে থাকে। কিন্তু একটা বিষয় দেখুন যে এই যে সিস্টেমটা ইপিএস সিস্টেম, এই সিস্টেমের লাস্ট স্টেপ যেটা, সেটা হলো কি মালিকের কাছে তার ফাইলটা প্রেরণ করা এবং মালিক তাকে দেখে ইস্যু করবে অথবা করবে না। এখন তার রিজিকে বা ভাগ্যে তখনই থাকবে যখন মালিকের কাছে তার ফাইলটা পাঠানো হবে। এখন তার ফাইলটা মালিকের কাছে পাঠানোই হলো না, মানে তার ফাইলটা এসআরডি কোরিয়া যে জমা আছে ওখানেই আছে, ওখান থেকে তার ফাইলটা মালিকের কাছে দেয়াই হলো না, তাহলে তার ভাগ্যে এখানে দোষটা কোথায়? মানে তার ভাগ্যটা কাজ করবে কিভাবে? হ্যাঁ, তার ফাইলটা মালিকের কাছে দিন, একটা কোম্পানিতে পাঠান, তারপর যদি তাকে মালিক চয়েস না করে সে মেনে নিবে। সে লটারিতে নাম আসলো অথবা সে রেজিস্ট্রেশন করতে পারলো, সেখানে তার ভাগ্য সহায় হলো, সে পরীক্ষা দিল, ভাষা শিখলো, পাশ করলো, কালার ব্লাইন্ড করলো, স্কিল টেস্ট করলো, মেডিকেল করলো, কোনো জায়গায় সে ভাগ্যে আটকালো না। এখন এই সাইডে করিয়া এসে তার ফাইলটা জমা হয়ে রাখছে, আপনারা বের করতেছেন না। এখানে তার ফাইল মানে তার ভাগ্য, তার রিজিক, তার ভাগ্য রিজিকটা কাজ করবে কখন? যখন তার ফাইলটা একটা কোম্পানিতে পাঠানো হবে, তখন যদি মালিক দেখে তাকে ইস্যু না করে তাহলে সেটা তার ভাগ্যের দোষ বলে মাইনে নেবে। দেখুন, একটা মানুষ কতটা কষ্ট কইরা, সবাই কিন্তু ভালো ফ্যামিলির না, সবাই যে এখানে ভালো ফ্যামিলির ছেলেবেলে আসে, বাবার টাকা পয়সা আছে এরকম সংখ্যা ধরুন শতকরা 10%, আর 90%ই দেখা যায় যে দরিদ্র ফ্যামিলি অথবা শতকরা 50% আপনি দেখতে পারেন যে যারা নিজের একটা জব করতো, একটা চাকরি করতো, সেই চাকরিটা ছেড়ে পরে এই লাইনে আসছে। এখন বলতে পারেন যে চাকরি তো আমরা ছাড়তে বলিনি। আচ্ছা, চাকরি ছাড়তে বলেননি, কিন্তু এই যে 150+ মার্ক, 160+ মার্ক, হ্যাঁ, এই মার্কটা পেতে একটা মানুষের, আপনারা চাকরি ছাড়তে বলতে হয় না, একটা মানুষের এই মার্কটা পেতে হলে অবশ্যই চাকরি ছাড়তে হয়। হ্যাঁ, সবার মাথার ব্রেইন শক্তি এক থাকে না, অথবা চাকরি কইরা এই মার্ক তোলা সম্ভবও না, সম্ভব হলেও খুব কম মানুষের বেলায় এটা হয়। তো একটা মানুষ বেকার হওয়ার পর এই লাইনে আইসা এতদিন অপেক্ষা কইরা একটা চাকরি যে এর পাশাপাশি করবে, যখন একটা লোক রোস্টার হয় তখন একটা চাকরি খুঁজতে বলে যে তুমি তো কোরিয়া চলে যাবা। এই কথাটা স্বাভাবিক। আমি যখন দেশে থাকতাম তখন আমারও বলতো যে, আমি যখন একটা চাকরির জন্য কোনো বন্ধু বান্ধবকে বলতাম যে একটা চাকরি ম্যানেজ করো, তো একটা চাকরি দেখ, তোদের কোম্পানিতে লোক লাগবে কিনা, তখন ওই একটা কথাই বলতো, তুই তো কয়দিন পর কোরিয়া চলে যাবি। তো এই লোকগুলা এই যে সমস্যার সম্মুখীন হয়ে আজকে তাদের দেখতে দেখতে, এই বিশেষ করে ফেব্রুয়ারি, যারা 2023 ফেব্রুয়ারিতে পরীক্ষা দিছে, তারপর হলো এর আগে ভাষা পারদর্শী ব্যাচ, এরপরে যে মার্চে পরীক্ষা দিল, প্লাস 2023 ভাষা পারদর্শী যারা, তারা সবাই কেউ একটা ইস্যু পাবে, কেউ পাবে না, কেউ দুইটা ইস্যু পাবে। এরপর তাদের মানে রোস্টারের মেয়াদ শেষ। আচ্ছা, এই মানুষগুলোর দোষটা কোথায়? এই মানুষগুলোর মানে কি দোষ করছে? দোষটা কোথায়? তাদের যে ফাইলটা সব কিছু তারা কমপ্লিট করলো, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই তারা এই পর্যন্ত আসলো। আসার পর লাস্ট যে স্টেপটা, যেখানে হলো মালিকের কাছে আপনারা ফাইলটা দিবেন, সেই ফাইলটাই দিচ্ছেন না, তাহলে তাদের ভাগ্যটা কাজ করবে কিভাবে? সুতরাং বইছেলের কাছে আমার, মানে আমি একজন ইপিএস কর্মী হিসেবে আমার মানে আকুল আবেদন যে আপনারা দয়া করে যাদের এই যে রোস্টারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অন্তত কোম্পানিতে একটাবার ফাইল পাঠানোর আগে
তাদের ডিলিট করেন না। তাদের ডিলিট না করার জন্য মানে কি বলবো, আমার অনেকগুলো ফ্রেন্ড, হ্যাঁ, গতকালও একজনে মেসেজ দিয়ে বলছে, ভাই সুইসাইড করা ছাড়া কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, এই মানুষগুলো এতটা স্বপ্ন দেখা এতগুলা স্টেপ পাড়ি দিয়া এই পর্যন্ত আইসা এখন এই সুইসাইড করা ছাড়া তারা আসলে কোনো পথ দেখছে না। মানে কি করবে, এলাকাবাসী বলেন অথবা ফ্যামিলি বলেন, সবাই কবে করিয়ে যাবে, এই যে কথাগুলো শুনতে শুনতে এই পর্যন্ত আইসা এখন শেষ পর্যায়ে যদি মানে তার সে ডিলিট হয়ে গেছে, তার আশা মানে বাদ। এখন যদি আপনারা বলেন যে আবার পরীক্ষা দাও, আবার করো, আবার এই লাইনে তাদের এই সময়টা দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং তাদের ডিলিট করেন না। হ্যাঁ, যদি মনে করেন যে তাদেররা ভাষাগত দিক থেকে দুর্বল হয়ে গেছে, তাহলে আপনারা রোস্টারে তাদের রাখেন এবং 1 মাস মেয়াদি আপনারা বইছেলের পক্ষ থেকে তাদের ভাষা কোর্স করান, অথবা 2 মাস মেয়াদি কোর্স করান, অথবা ইস্যু হওয়ার পর যতদিনে তাদের ফ্লাইট না হয় ততদিন শুধু ভাষাই শিখান। যা হোক করুন, কিন্তু তাদের অন্তত ডিলিট করেন না। তাদের যে লাস্ট স্টেপটা, প্রতিটা লোকের কোম্পানিতে ফাইল যাওয়ার পর্যন্ত, মানে ফাইল না যাওয়া পর্যন্ত, ফাইলটা মালিকের যে কোনো একটা মালিকের হাতে না পৌঁছানো পর্যন্ত তাদের ডিলিট করেন না। এই মানুষগুলোর কথা একটু আর ভাবুন। এই যে একটা লোক যদি সুইসাইড করে, হ্যাঁ, এই আমরা দেখছি আপনার কত সালে, এটা 24 সালে মেবি, লটারি আবেদন করতে না পেরে, লটারির না ভাষা পরিদর্শী আবেদন করতে না পেরে কুমিল্লায় 2 জন, তারপর বাগেরহাটে 1 জন সুইসাইড করছে। প্রথম স্টেপে সুইসাইড করছে। একটা মানুষ এতদিন অপেক্ষা করে তারা যদি সুইসাইড করে, অথবা তারা যে এই তাদের যে মনটা ভেঙে যাবে, এই যে দায়ভারটা, এটা কি বইছেল নিবে? কে নিবে? তো বইছেলের উচিত এইচআরডি কোরিয়ার সাথে কথা বলা, এইচআরডি কোরিয়ার যারা আছে, দায়িত্বে আছে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা যে আমাদের লোকগুলোর অন্তত যাদের মেয়াদ শেষ হয়ে যাবে তাদের মেয়াদ পুনরায় বাড়ানোর, এবং তাদের ফাইলটা কোম্পানিতে না যাওয়া পর্যন্ত, যে ইপিএস সিস্টেমের যে এই যে ধাপগুলো, স্টেপগুলো, এর শেষ স্টেপ হলো কি কোম্পানিতে ফাইলটা পাঠানো। আপনারা যদি কোম্পানিতেই ফাইলটা না পাঠান, তাহলে এই পর্যন্ত এই লোকগুলোকে কেন আনলে? এটা কিন্তু বইসেল প্রশ্ন করতে পারে এবং এটা কিন্তু কার্যকর করতে পারে। সুতরাং বইসেলের কাছে একজন ইপিএস কর্মী হিসেবে, এবং এই আর্তনাদ থেকে, এই যাদের আর্তনাদ, রোস্টারভুক্তদের যে এই বুক ফাটা আর্তনাদ, এই থেকে আকুল আবেদন যে আপনারা অন্তত তাদের কোম্পানিতে ফাইল যাওয়ার আগ পর্যন্ত তাদের রোস্টারে রাখুন। অন্তত একটিবার তাদের রোস্টারের মেয়াদের মধ্যে একটিবার তাদের ফাইলটা একটা কোম্পানিতে পাঠান। তারপর যদি ইস্যু না হয়, না হোক, অন্তত এই কাজটুক করুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।